হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লিউবিপি কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট আলোচনা করব, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামস, এসএসসি, সিপিও, এসএসসি, সিএইচএসএল এবং আরপিএফ কনস্টেবলের বিভিন্ন সালের কোশ্চেন থেকে তৈরি করা হয়েছে। এটা তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো খুব ভালোভাবে দেখবে। যে অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে খুব সহায়তা করবে। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, স্ক্রিনে চলে এসছে। এখানে কি বলেছে, দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত এটা হবে 7:32। আমরা এখানে দুটো টাইপ পাচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট টাইপ, একটা হচ্ছে সেকেন্ড টাইপ। ফার্স্ট টাইপে 2:1 অনুপাত 11 অনুপাতের আছে, আর সেকেন্ড যেটা টাইপ সেটাতে আছে 5:21। এই দুটোর মিশ্রণে একটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 7:32। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোকে কি অনুপাতে মেশাতে হবে। এই ধরনের যখন কোশ্চেন থাকবে তখন দেখো আমরা কিভাবে সহজে সলভ করতে পারবো। এটার যোগফল, অনুপাতের যোগফল এটা হচ্ছে 13, এদের অনুপাতের যোগফল হচ্ছে 26, এদের অনুপাতের যোগফল হচ্ছে 39। তাহলে এই তিনটের যদি তুমি লসাগু আগে নাও, এই যে অনুপাতগুলোর যোগফল, তাহলে আমরা সব থেকে বড় সংখ্যাটাকে ধরে নিলাম লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে প্রত্যেকটা দিয়ে ডিভিজিবল হওয়ার কথা, মানে 13 দিয়েও ডিভিজিবল হবে, হচ্ছে, হ্যাঁ হচ্ছে। 26 দিয়ে ডিভিজিবল হওয়ার কথা, হচ্ছে না, কারণ এখানে একটা 2 এর অভাব হচ্ছে, তাহলে এখানে 2 গুণ করে দাও। এবার যে সংখ্যাটা পেলে এটা কিন্তু ডিভিজিবল হবে। তাহলে আমরা কি করব, প্রত্যেক ক্ষেত্রে এই সংখ্যাটিকে দিয়ে এইগুলোকে ভাগ করব, ভাগ করে যেটা ভাগফল আসছে সেটাকে আমরা নোট ডাউন করব। তাহলে দেখো এখানে 78কে আমরা যদি 13 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসছে 6, এখানে আসছে 3, আর এখানে আসছে 2। বোঝা গেল? এর পরের স্টেপে কি করবে, এই যে সংখ্যাটি রয়েছে এটিকে দিয়ে যে কোনো একটা উপাদানকে, হয় ক্রোমিয়াম না হয় স্টিল, যে কোনো একটা উপাদানের সাথে গুণ করতে হবে। যেটা করবে তিনটের ক্ষেত্রে একই করতে হবে। তো ধরো আমি ক্রোমিয়ামে করলাম, তাহলে 6 দুগুণে হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 12, তাই তো? তেমনি ভাবে এখানে পাচ্ছি 5 3 হচ্ছে 15। তেমনি ভাবে এখানে প্রথমটা নিচ্ছি, প্রত্যেকটাতে প্রথম নেব, 7 দুগুণে 14। এবারে এই যে আমরা স্কয়ার বক্স গুলো করলাম, যেটা পেলাম সেইটার আমাদের এলিগেশন ইউজ করতে হবে। তাহলে এলিগেশনে দেখো কম থেকে ক্রমে বেশির দিকে যাচ্ছে, 12 14 15, আবার 15 14 12, তার মানে এখানে এলিগেশন ইউজ হবে। তাহলে এলিগেশন ইউজ করলে এখানে আমরা পাচ্ছি 2, আর এটা পাচ্ছি আমরা 1। অর্থাৎ এখানে 1:2, 1:2 এই অনুপাতে প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপের স্টেনলেস স্টিল মেশাতে হবে, তবে গিয়ে আমরা 7:32 পাবো। অর্থাৎ এই প্রশ্নের যেটা সঠিক উত্তর আসবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, 1:2। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, 400 এবং 500 এর মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যা 16, 32 এবং 48 দিয়ে বিভাজ্য? এখন যারা লসাগু গোসাগুকে খুব হালকাভাবে নিয়েছো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এখানে কি করতে হবে, তাহলে 16, 32, 48 তারা বলবে যে গোসাগু নির্ণয় করতে হবে। কিন্তু সেইভাবে যদি করো তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবে, এলসিএম এবং এইচসিএফ কি কি জিনিস। এলসিএম মানে হচ্ছে একটা সংখ্যা যেটা 16, 32 এবং 48 দিয়ে বিভাজ্য, আর এইচসিএফ মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে দিয়ে আমরা যদি ভাগ করতে চাই তাহলে প্রত্যেকে কিন্তু ভাগ করা যাবে। বোঝা গেল? এখন আমাদের এই যে প্রশ্নটা দেখছো, প্রশ্নটা দুটো দিক রয়েছে। একটা বলা আছে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যা, এতটা পর্যন্ত একটা প্রশ্নের অংশ, এবং এখানে বলা আছে এটা দিয়ে বিভাজ্য। তাহলে বিভাজ্য সংখ্যা বের করার জন্য আমরা আগে এলসিএম বার করব। এলসিএম বার করার নিয়ম আমরা কি শিখেছি, যে সব থেকে বড় সংখ্যা 48কে ধরে নাও এলসিএম। এখন এটা দিয়ে 16 ডিভিজিবল হচ্ছে, 48ও ডিভিজিবল হচ্ছে, কিন্তু দেখো 32 যাচ্ছে না। 2 × 16 যদি করি তাহলে 2 যাচ্ছে ইন্ডিভিজুয়ালি, 16 যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। কিন্তু এখানে যদি আমরা একটা 2 গুণ করে দিই তাহলে কিন্তু দেখো 16, 32, 48 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে 96 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে 16, 32, 48 বিভাজ্য হয়। অর্থাৎ এর থেকে বড় সংখ্যাও কিন্তু হচ্ছে বিভাজ্য 16, 32, 48 দিয়ে। এবারে যখন আমাদের দ্বিতীয় দিকটা উন্মোচিত হচ্ছে, যেখানে বলা আছে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যা, সেক্ষেত্রে আমরা দেখব যে 400, 500 এর ভেতরে সব থেকে বড় কোন সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে সেটা বের করার সময় আমরা কি করব, সব থেকে বড় সংখ্যা মানে যেমন 5 দিয়ে যদি গুণ করি, যেহেতু এটা 100 পাশাপাশি, তাহলে 5 দিয়ে গুণ করলে প্রায় 100 কাছাকাছি আসবে। তাহলে এখানে গুণ করলে দেখবে এটা আসবে
80। এবারে যদি 6 দিয়ে গুণ করতে চাও তাহলে দেখো 500 রেঞ্জের বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে 400-500 ভেতরে আর থাকছে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 480। বোঝা গেল? যেটা হচ্ছে 400 এবং 500 এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা, এবং এটি 16, 32 এবং 48 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। পরের অঙ্ক দেখো, বেশ বড় সড়ো একটা কোশ্চেন। একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য 2000 কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়। প্রথম বছরের শেষে কর্মচারীর সংখ্যা 15% কমে, দ্বিতীয় বছরে আবার 10% কমে, এইভাবে প্রকল্পটি সম্পূর্ণ করার তৃতীয় বছরে কর্মচারীর সংখ্যা এত পার্সেন্ট বৃদ্ধি করতে হয়। তাহলে চতুর্থ বছরে কর্মরত কর্মচারীর সংখ্যা কত? ঠিক আছে, খুব ক্লাসিক অঙ্ক এটা, মানে হ্রাস বৃদ্ধির ওপরে। ঠিক আছে, জনসংখ্যা কমে যাওয়া বেড়ে যাওয়া, এই যে মূল্য বৃদ্ধি মূল্য হ্রাসের যে বিষয়টা, সেই কোশ্চেনটাই হচ্ছে কিন্তু এটা। তাহলে এখানে কি করতে হবে দেখো, প্রথম বছরের কন্ডিশন দেখো, মানে প্রথম দ্বিতীয় বছরের ভেতরে যেটা কন্ডিশনটা, সেটা হচ্ছে 15% কমছে। মানে প্রথমে যদি ছিল 100, তাহলে সেটা হয়ে গেছে এখন 85। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছরের শুরুতে, এটা হচ্ছে প্রথম বছরের শেষে বা দ্বিতীয় বছরের শুরুতে। এরপরে কি হচ্ছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আবার 10% কমছে, মানে আবার 100 থেকে হয়ে যাচ্ছে 10% কমে 90 হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কি, দেখলো যে কাজটা তো সম্পূর্ণ করা যাবে না সময় মতো, তাহলে সেখানে ওরা 10% কর্মচারী বাড়িয়ে দিচ্ছে, মানে 100 থেকে 110 করে দিচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে কন্ডিশন। এরপরে হচ্ছে চতুর্থ বছরে কর্মরত কর্মচারীর সংখ্যা কত? তাহলে এটা হচ্ছে তৃতীয় বছরের শুরুতে ওরা চেঞ্জটা করছে, তাহলে তৃতীয় বছরের শেষে কর্মচারীর সংখ্যাটাকে 10% বাড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে চতুর্থ বছরের প্রথমে যেটা কর্মচারীর সংখ্যাটা থাকবে, মানে এটা হচ্ছে প্রথমে ছিল, তার থেকে দ্বিতীয় বছরের প্রথমে এটা, এটা হচ্ছে তৃতীয় বছরের প্রথমে, এটা হচ্ছে তৃতীয় বছরের, মানে তৃতীয় বছরের শেষে বা চতুর্থ বছরের প্রথমে। বোঝা গেল? এরপরে তুমি এখান থেকে সহজেই হিসাব করতে পারবে, এইটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এটাকে তুমি গুণ করো, 85 ইন্টু 90 ইন্টু 110, এই ফরম্যাটেও রেখে দিতে পারো। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 8415, দুটো জিরো আর এখানে দুটো জিরো কেটে দিলাম, মানে এখানে আমি 10,000 করে নিলাম এটাকে। বোঝা গেল? এবার এখানে কিন্তু কর্মচারীর সংখ্যাটা ছিল 2000, অ্যাকচুয়ালি ছিল 2000, মানে এখানে 5 ভাগ হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানেও 5 ভাগ হবে। তাহলে 5 ভাগ করো, এখানে কত পাচ্ছ, এটাকে ভাগ করো 8415 কে, সিম্পল, একেবারে সিম্পল কোশ্চেন, একে 5 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে আসছে দেখো 1683। এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর, অপশন বি। বোঝা গেল? এত বড় সড়ো একটা কোশ্চেন, তোমাদের সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনে পড়েছে কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, এটা আমাদের পরিমিতি থেকে কোশ্চেন। 42 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে একটি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণকে তৈরি করে, চাপের দৈর্ঘ্য কত? অর্থাৎ বলতে চাইছে যে এটা একটা, আমরা বৃত্ত আঁকার চেষ্টা করছি, যার এখানে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এটা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটার ডিস্টেন্সটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে। এখন দেখো, যখন পুরো বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে, তখন আমাদের ফর্মুলা কি, 2πr, এটা হচ্ছে তার টোটাল ডিস্টেন্স, বা তোমার যেটা পরিসীমা বা পরিধি যাই বলো না কেন। ঠিক আছে, সেটা সেটা কখন হচ্ছে, যখন 360 ডিগ্রি হচ্ছে, মানে 1 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি করে, তাহলে আমাদের তৈরি হবে এইটা। এখন আমাদের এখানে প্রশ্নে আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে এই কন্ডিশন, মানে 2 ইন্টু, এটাকে আমি 22 এর 7 করছি, 22 এর 7, 8টাকে আমি লিখছি 42 যেটা দেওয়া আছে, আর এখানে আমি কাটাকুটি করে একটা 6 পাচ্ছি না, এখানে 6টা লিখছি। তাহলে দেখো এইটা কেটে দিলাম, এটাও কেটে যাচ্ছে, তার মানে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 44 সেন্টিমিটার। দারুণ দারুণ কোশ্চেন কিন্তু তোমাদের এসএসসি সিপিওতে থাকে, একেবারে লেটেস্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে বেতন বৃদ্ধি বেতন হ্রাস, যেটা বললাম এর আগে। অর্পিতের বেতন 1 বছর পরে 5% কমেছে, মানে কাজ শুরু করার 1 বছর পরে 5% কমেছে, এবং খারাপ পারফরমেন্সের কারণে দ্বিতীয় বছর পরে আরো 8% কমেছে। তাহলে প্রাথমিকভাবে তার যদি এত বেতন থাকে, তাহলে বর্তমানে বেতন কত? ঠিক আছে, এখানে দেখো 100 থেকে হয়েছে তার কত, 95। এরপর দ্বিতীয় বছরে আরো পারফরমেন্স খারাপ হওয়ার জন্য 100 থেকে 8% কমে হয়েছে 92%। ঠিক আছে, এগুলো সাকসেসিভ কেস। ঠিক আছে, এই সম্পর্কে আমাদের পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের চ্যানেলে, ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, পুরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 10,000,
10,000 থেকে এটা গুণ হবে 95 ইন্টু 92, ঠিক আছে। এখন এটা দেওয়া আছে 80,000, মানে এটা হচ্ছে ইন্টু 8 গুণ 80,000 হচ্ছে, তাই তো। তার মানে এর সাথেও গুণ হবে 95 ইন্টু 92 ইন্টু 8। এখন 5 দুগুণে 10, একটা শূন্য, মানে একটা শূন্য থাকবে। এখন প্রত্যেক ক্ষেত্রে দেখো আছে। তাহলে এখানে আমরা সহজে উত্তরটা কিভাবে বের করতে পারবো, এখানে আমরা ডিএস ফর্মুলা ইউজ করব। ডিএস মেথড, ফর্মুলা না, ডিএস মেথড মানে ডিজিট সাম। ডিজিট সামে আমরা কি করি, ডিজিট গুলোকে যোগ করি এবং ডিজিট সাম পদ্ধতির মাধ্যমে আমরা সহজে উত্তর বের করতে পারবো। তাহলে এখানে ডিজিট সাম কত, 9 এর ডিজিট সাম 0 ধরা হয়। তাহলে 0 ইন্টু 5, এই যে 0 প্লাস 5 মানে হচ্ছে 5, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, মানে এটা হচ্ছে 2, ঠিক আছে, বোঝা গেল। এবারে 8 এর জায়গায় এর তো একটাই ডিজিট 8, তার মানে এখানে আমাদের ডিজিট সাম টোটাল কি হচ্ছে 5 আর 2 এ, সরি এখানে গুণ হবে। তাহলে এখানে আছে 5 দুগুণে হচ্ছে 10, 8 10 হচ্ছে 80, মানে ডিজিট সাম হচ্ছে 8। তাহলে 8 যেখানে হবে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে এখানে পুরোটাই দেখো সংখ্যা, তাহলে আমরা যেখানে দেখবো যে 8 হচ্ছে সেটাই আমাদের উত্তর হবে। এবং 9 থাকলে আমরা সেখানে 0 বসাবো। তাহলে 9, এটা কেটে গেল 0, 6 6 12, 13 14, ঠিক আছে, 13 14, 14 মানে হচ্ছে 1 4 4, মানে এটা হয়ে যাচ্ছে 5 ডিজিট সাম। তাহলে এটা আমাদের উত্তর 9। এরপরে হচ্ছে 9 9 9 কেটে দিলাম, 6 2 হচ্ছে 8, এটাই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। তুমি এটা গুণ করে দেখবে, এর যেটা রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 69920। বাকিগুলো তোমার সময় থাকলে অবশ্যই চেক করে নেবে, কিন্তু এটাই হবে আমাদের উত্তর। যেহেতু অন্যগুলোতে আমরা দেখছি যে ডিজিটগুলো যদি এরকম থাকে যে ধরে নাও 6 9, এখানে হয়তো 9 থাকলো, এখানে 2 থাকলো, মানে এলোমেলো করে দেওয়া থাকে, তাহলে কিন্তু সেগুলো চেক করা, অবশ্যই চেক করতে হবে। কিন্তু এখানে যেহেতু সংখ্যাগুলো বা ডিজিটগুলো আলাদা আলাদা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আর চেক করার তেমন প্রয়োজন নেই, ঠিক আছে। এই ডিএস মেথড সম্পর্কে আমাদের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি প্রত্যেকটা রেফারেন্স তোমাদেরকে এই জন্য দিচ্ছি, যারা মনে করছো যে এখনো যে সময়টা রয়েছে সেই সময়ের ভেতরে যাতে আরেকটু তোমাদের স্কোরটা বাড়াতে পারো, তাহলে সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই ক্লাসগুলোকে দেখে নিতে হবে। এবং এই ক্লাসগুলো যদি দেখো তাহলে দেখবে এই অঙ্কগুলো এমন কিছু বিষয় নয়। ডিএস মেথড সম্পর্কে ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে, আমি চেষ্টা করবো যে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখছো, এটা হচ্ছে আমাদের একটা পরিমিতির কোশ্চেন। এখানে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ একটি গোলককে ঘিরে থাকে, ঠিক আছে, সম্পূর্ণভাবে। অর্থাৎ এখানে এইটা যদি হয় তোমার, আমাদের চোঙটা, ছবিটা যদিও ঠিকঠাক না হচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে বিষয়টা। এখানে কি বলেছে যে একটা এমনি ভাবে স্ফিয়ার রয়েছে, স্ফিয়ার বা গোলক, ঠিক আছে। এটা এমন ভাবে রয়েছে যে এটার যেটা হাইট, এটার যেটা হাইট সেটা হচ্ছে এই স্ফিয়ারটার মানে ব্যাস, ব্যাস মানে আমরা 2r ধরছি, তাহলে 2r। আর এটা তো তোমরা জানো এটা হচ্ছে আর, এটা আর কার, আর হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙটিরও, এবং এই বৃত্তটিরও আর হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে যদি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এত হয় তাহলে কোনটি সঠিক। এখন সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডারের বক্র তলের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে জানো তোমরা 2π RH। তাহলে এখানে এইটা দেওয়া রয়েছে, এটা সমান পি দেওয়া রয়েছে, তাহলে এর ভ্যালুটা আমরা বের করব। এর ভ্যালুটা কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 2πr আর h মানে হচ্ছে 2r, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পি, বা বলতে পারো পি ইজ ইকুয়াল টু 4πr², তাই তো। এরপরে যদি দেখি আমরা সিলিন্ডারের দিকে, সরি স্ফিয়ারের দিকে, তাহলে স্ফিয়ারের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি যে তার যে বক্রতল, সম্পূর্ণ যে বক্রতলটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 4πr², মানে যার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা সমান দেওয়া রয়েছে কিউ, ঠিক আছে। এখন দেখো তোমার সাংখ্যগতভাবে এই দুটো কিন্তু সমান, এটা এবং এটা দেখো সমান আসছে, তার মানে পি ইজ ইকুয়াল টু কিউ হবে, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এরকমের কোশ্চেন কিন্তু সহজেই তোমাদের পরীক্ষাতে আসতে পারে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখছো, একজন ব্যক্তি ট্রাফিকের সমস্যার কারণে তার কর্মস্থল পৌঁছাতে 30 মিনিট দেরি করে, কেননা তিনি তার স্বাভাবিক গতির 97তম গতিতে, মানে তম হবে না, 97 গতিতে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন। তার মানে তার যেটা স্পিডটা সেটা চেঞ্জ হয়েছে, তার অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 9, কিন্তু ট্রাফিকের কারণে তাকে চালাতে হচ্ছে 7। এখন তোমরা ডি ইজ ইকুয়াল টু এস টি, একটা আমাদের যে ফর্মুলা রয়েছে সেখানে জানো যে এস যে রেশিওতে কমছে বা বাড়ছে, এখানে যেমন কমেছে তার উল্টো রেশিওতে টাইমটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ 9 থেকে 7 হয়েছে, তার মানে 7 থেকে 9 হবে। তাহলে এই যে দুটো ডিফারেন্স সেটা হচ্ছে দেখো রেশিওগতভাবে 2, তাহলে এই 2 রেশিও সমান হচ্ছে পৌঁছাতে 30 মিনিট দেরি করে ফেলেন, তাহলে এটা সমান দেওয়া আছে 30 মিনিট। তাহলে বলছে তার স্বাভাবিক অবস্থায় সময় কত, তাহলে স্বাভাবিক অবস্থা মানে হচ্ছে এটা, এটা হচ্ছে স্বাভাবিক,
ঠিক আছে, যখন গতিটা 9 ছিল তাহলে 7 রেশিও সমান বের করতে হবে। এখন এখানে দেখো 15 গুণ হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা তো 15 গুণ হবে, মানে হচ্ছে 7 15 105 মিনিট। এই 105 মিনিট মানেই হচ্ছে তোমার 105 মিনিট মানেই হচ্ছে তোমার এই 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 45 মিনিট যোগ হচ্ছে মানে 1 ঘন্টা 5 মিনিট মানেই 105 মিনিট। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এটাও কিন্তু পার্সেন্টেজ থেকে কোশ্চেন আকছার পরে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আকছার পরে, এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে রূপু আর একটা হচ্ছে মধু। ঠিক আছে, এবার বলছে রূপুর আয় মধুর আয় 20% বেশি। এখন 20% একে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তার মানে আসছে 20 এর 100 মানে হচ্ছে 1/5। ঠিক আছে, এখন বলছে রূপুর আয় মধুর আয়ের, মানে মধুর আয়ের তুলনায় রূপুর আয়টা বেশি। ঠিক আছে, তাহলে মধুর আয়ের থেকে বেশি বলেছে, তার মানে মধুকে ধরে নাও 5। ঠিক আছে, মধুর জায়গায় লিখলে 5। আর রূপুর তাহলে কত হবে না 5 থেকে 1 বেশি। যদি এখানে কম বলতো তাহলে 1 কম হতো, এখানে যেহেতু বেশি বলেছে তার মানে 1 বেশি, তার মানে 5 আর 1 6 হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে মধুর আয় রূপুর আয়ের চেয়ে কত কম, এটা কত কম হতো। ঠিক আছে প্রশ্নটা, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা যে আমরা এবারে কিভাবে করব কোশ্চেনটা। এখানে দেখো মধুর আয়ের থেকে যখন আমরা বলছিলাম তখন এই যে মানে পার্সেন্টেজটা এসেছিল তার যেটা হরে ছিল সেটাকে আমরা এখানে নিয়েছিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রূপুর আয়ের চেয়ে কত কম, মানে যার সাপেক্ষে বলা হবে তাকে নিচে রাখতে হবে। তার মানে রূপুর আয়ের সাপেক্ষে হলে 6 নিচে নিলাম। এবারে কত কম আছে, 1 কম আছে, বুঝতেই পারছো, তার মানে 1 কম। তাহলে এটা হচ্ছে 6 এর সাপেক্ষে। আমরা যখন পার্সেন্টেজে বার করবো তখন এইভাবে বার করবো। তাহলে এখানে কাটাকুটি করো, দেখো আসছে 16.2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, খুব ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ। এখানে যে ভগ্নাংশগুলো দেখছো তাদের ভিতরে ক্ষুদ্রতম বের করতে হবে। দেখো এটা খুব ক্লাসিক অঙ্ক, তোমরা ছোট থেকে এই ধরনের অঙ্ক দেখেছো। ঠিক আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এটাকে আমরা খুব সহজে কিভাবে করতে পারবো। এখানে একটা বিষয় মনে রাখবে, আমি যে কনসেপ্টটা তোমাদেরকে বোঝাচ্ছি, ইউনিভার্সাল একটাই কনসেপ্ট বোঝাবো বা একটাই মেথড বোঝাবো, অনেক মেথড রয়েছে। একটা মেথড মনে রাখবে তাহলেই করতে পারবে সমস্ত অঙ্ক। সেখানে হচ্ছে কি, ওপরেরটাকে বলা হচ্ছে লব আর তলারটাকে বলা হচ্ছে হর। আমি যে মেথডটা বলছি সেখানে লব সব সময় হর থেকে ছোট হবে, মানে সেই ভগ্নাংশটাকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেই কিন্তু এই মেথডটা ইউজেবল। ঠিক আছে, অন্যথায় কিন্তু ইউজেবল নয়। এখন এখানে তোমাকে প্রশ্নটা আগে দেখতে হবে, যদি বলা থাকে বৃহত্তম সংখ্যা তাহলে যেটা প্রকৃত ভগ্নাংশ, মানে এক গাদা যদি প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, একটাই যদি অপ্রকৃত ভগ্নাংশ বা লবটা হরের থেকে বড় দেওয়া থাকে তাহলে সেটাই হবে কিন্তু উত্তর। কিন্তু যদি ক্ষুদ্রতম বের করতে বলে তাহলে তাকে আগে বাদ দিয়ে দেবে কোশ্চেন থেকে, তার কিন্তু সেটা কখনোই উত্তর হতে পারে না। মানে এখানে আমাদের 4/3 দেখো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, পরিষ্কার কথা। এবারে বাকি তিনটের ভেতরে তোমাকে চেক করতে হবে এবং বাকি তিনটিকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে 5-এর 8 থাকছে, 5-এর 6 থাকছে আর 3-এর 5 থাকে। এরা কিন্তু প্রত্যেকেই দেখো প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে আমরা কি করব, এদের যে ডিফারেন্স সেটা আগে দেখব। এটা আসছে 3, এটা আসছে 1, এটা আসছে 2। এবার এই 3, 1 আর 2 এর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করলে সব থেকে বড়টা হচ্ছে ধরো লসাগু, মানে 3। 3 দিয়ে 1 ভাগ যায়, যায়। 2 ভাগ যায়, যায় না। তাহলে 3 এর সাথে 2 গুণ করে দাও, সেটাই হবে প্রকৃতভাবে ওই সংখ্যা 3টির লসাগু, মানে সেটা হচ্ছে 6। তাহলে কি করবে, এই 6 যেটা পেলে সেই 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে, এখানে এই যে আমি গোল দাগ দিয়েছি সেগুলোকে ভাগ করবে। তাহলে এখানে 6 কে আমরা 3 দিয়ে ভাগ করছি মানে 2 পাচ্ছি, তাকে 5 দিয়ে যখন আমরা গুণ করছি তখন 5 দুগুণে পাচ্ছি 10। একই রকম ভাবে 6 কে আমরা 1 দিয়ে ভাগ করছি মানে 6 পাচ্ছি, তাকে 5 দিয়ে গুণ করছি মানে পাচ্ছি 5-6 30। তারপরে 6 কে আমরা 2 দিয়ে ভাগ করছি 3 পাচ্ছি, তাকে আবার 3 দিয়ে উপরে 3 দিয়ে গুণ করছি মানে 3-3 9 পাচ্ছি। তাহলে এদের ভেতরে সব থেকে ছোটকে, এই সংখ্যাটি হচ্ছে সব থেকে ছোট। তাহলে এটা যেহেতু সব থেকে ছোট তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা খুব সহজে ক্ষুদ্রতম ভগ্নাংশটা বের করতে পারি। তোমরা যে মেথডে এতদিন করে এসছো সেখানে তোমরা এবারে করে দেখো, উত্তরটা কিন্তু 3-এর 5-এই আসবে। চলে আসছি পরের কোশ্চেনে। তাহলে এখানে প্রথমে কি রয়েছে, 32 টু দি পাওয়ার 32 টু দি পাওয়ার 32। ঠিক আছে, একে আমরা 7 দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করার ক্ষেত্রে আমরা এখানে রিপ্লেসমেন্ট মেথড ইউজ করব। অর্থাৎ একে আমরা কি করব, সাইক্লিসিটি, এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই সাইক্লিসিটি দিয়ে আমরা এটাকে রিপ্লেস করে দেব।
ঠিক আছে, এই যে সংখ্যাটি দেখছো এই সংখ্যাটিকে মানে পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা সাইক্লিসিটি দিয়ে কনভার্ট করে দেবো। তাহলে এই যে 2 এর সাইক্লিসিটি কত? ঠিক আছে, 2 এর সাইক্লিসিটি হচ্ছে 4। এই সংক্রান্ত আমাদের একটা ক্লাস রয়েছে ইউনিট ডিজিটের, সম্ভবত 3টে ক্লাস রয়েছে এই টপিকের উপরে। এই 3টে ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে ইউনিট ডিজিট নামে, সেখানে তুমি এই সাইক্লিসিটি সম্পর্কে কনসেপ্টটা মানে পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 7 আর এখানে 32 টু দি পাওয়ার 32 আর এটা আমাদের হচ্ছে 4। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 4। এরপরে কি হবে? এর পরের স্টেপটা হচ্ছে আমাদের এখানে যেহেতু পাওয়ারে আবার রয়েছে তাহলে এটাকেও আমরা আবার রিপ্লেস করে দেবো। ঠিক আছে, আবার কি দিয়ে রিপ্লেস করব? পুরোটাকে 4 দিয়ে রিপ্লেস করে দেবো। যাই থাকুক না কেন এটাকে আমরা 4 দিয়ে রিপ্লেস করে দেবো। মানে 32 টু দি পাওয়ার, এখানে আমরা ডাইরেক্ট 4 লিখতে পারতাম এখান থেকে, বা এইভাবে আমরা লিখতে পারছি। বোঝা গেল? এরপরে দেখো আমরা ভাগটা দেখবো। তাহলে ভাগটা কিভাবে হবে? 32 ইন্টু 32 ইন্টু 32 4বার রয়েছে 32, এখানে আমরা 7 দিয়ে ভাগ করছি। ওকে, তাহলে এখানে আমরা যদি 5 7 35 করি তাহলে এটা হচ্ছে -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3। রিমাইন্ডার সংক্রান্ত আমাদের যে ক্লাস রয়েছে সেখানে এই বিষয়টা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাহলে এখানে 3 কে 4 বার যখন গুণ করছি তখন 81 আসছে। ঠিক আছে, এই 81 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন দেখো কত আসছে, আমাদের আসছে 81 কে 7 দিয়ে ভাগ করলে আসছে 7 11 তে 77, মানে অবশিষ্ট রিমাইন্ডার যেটা থাকছে সেটা হচ্ছে 4। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি হয় তাহলে যেটা তোমার রেট অফ ইন্টারেস্ট ইফেক্টিভটা সেটা কি হয়ে যায়? অর্ধবার্ষিকীর জন্য হাফ হয়ে যাবে, অর্থাৎ 10% হবে। আর টাইম যেটা ইফেক্টিভ সেটা কি হবে? যেটা সময় রয়েছে তার সাথে 2 গুণ হয়ে যাবে, মানে 2 ইয়ার্স। তাহলে 2 ইয়ার্সের ক্ষেত্রে আমরা ধরে নাও আমাদের মূল যেটা সেটা হচ্ছে 8000 দেওয়া রয়েছে, এটা প্রোভাইডেড। তাহলে এর যেটা ইন্টারেস্ট হবে এটা হবে 1 বার 1 এর 10, এটাও হবে 1 বার 1 এর 10। তাহলে এখান থেকে 800 আর এখানে হচ্ছে 800। এবার এইটার উপরে আবার কি হবে? 1 এর 10 মানে 80, তার মানে টোটাল হচ্ছে 1680 টাকা ইন্টারেস্ট। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, তথা আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন। এটাও কিন্তু আমাদের ওই লসাগু চ্যাপ্টার থেকেই কোশ্চেনটা, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 20 21 25 এবং 30 দ্বারা পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা আগে কি করব? দুটো পার্টে ভাগ করব। আগে এদের যে পূর্ণ বিভাজ্য সংখ্যা সেটা বের করব ক্ষুদ্রতম পর্যন্ত। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম পূর্ণ বিভাজ্য সংখ্যা এত দিয়ে বিভাজ্য হবে কখন? যখন এলসিএম আমরা বের করব তখন এই 15 20 21 25 30 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এদের দিয়ে ডিভিজিবল হবে এরকম এলসিএমটা আমরা আগে বের করব। তাহলে এলসিএম বার করার জন্য আমরা সর্ববৃহৎ সংখ্যাটাকে ধরে নেব এলসিএম, মানে 30 হচ্ছে আমাদের ধরে নেওয়া প্রথম এলসিএম। ঠিক আছে, তাহলে 15 দিয়ে ভাগ যাওয়ার কথা, হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, এরপরে 30 দিয়ে ভাগ তো যাবেই, 15 দিয়ে যাচ্ছে 30 দিয়ে যাচ্ছে। আচ্ছা 20 দিয়ে যাচ্ছে না? 20 দিয়ে যাচ্ছে না। তাহলে আমরা এটার আগে 2 আর 20 করব। এবারে কি হচ্ছে? যখন তুমি 10 দিয়ে ভাগ করছো তখন দেখো 3 চলে আসছে, সেই 3 কে 2 দিয়ে ভাগ হচ্ছে না। ঠিক আছে, 3 কে 2 দিয়ে ভাগ হচ্ছে না, তাহলে একটা যদি আমরা এখানে 2 প্রোভাইড করে দিই আগের থেকে তাহলে কিন্তু ওটা দেখো 20 দিয়ে পুরোটাই ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এখানে 10 ভাগ করার পরেও আবার 2টাকেও ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো 21 যাচ্ছে কি? 21 যাচ্ছে না। 3 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন হ্যাঁ 3 10 30 হয়ে যাচ্ছে, মানে তখন 20 আসছে। সেই 20টা কিন্তু তখন আর 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে একটা 7ও এখানে গুণ করে দাও। ঠিক আছে, এরপরে সমস্যাটা কি হচ্ছে? নেক্সট যেটা আছে 25। 25 দেখো সরাসরি একে কিন্তু ভাগ করা যাচ্ছে না, একে যদি আমরা 5 5-এ মানে এইভাবে দুটো ফ্যাক্টর করি তাহলে একবার 5 দিয়ে ভাগ করার জন্য পরে আরেকটা 5 আমাদের সমস্যা করছে, তাহলে আরেকটা 5কেও গুণ করে দাও। এই হচ্ছে কিন্তু আমাদের পুরোপুরিভাবে এলসিএম পেয়ে গেলাম, বা সেই তোমার যেটা সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে আমরা ভাগ করতে পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা উত্তরটা যদি বের করি তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 10 মানে হচ্ছে 10-এর সাথে 30 গুণ করলে 300, 300কে আমরা 7 দিয়ে কত পাচ্ছি? 3 7 2100। ঠিক আছে, তার মানে আমাদের এলসিএম হচ্ছে 2100,
যদি আমাদের এই পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো এই প্রশ্নটা যদি না থাকতো তাহলে আমাদের উত্তর আসতো 2100। বোঝা গেল? কিন্তু আমাদের এখানে বলেছে পূর্ণবর্গ এবারে হতে হবে। পূর্ণবর্গ মানে কি? মানে তাকে বর্গমূল করা যাবে। তাহলে বর্গমূল করতে গেলে এখানে কিরকম স্ট্রাকচার হতে হয় দেখো। তাহলে এখানে একটা 100 আছে, 100কে আমরা লিখছি 2^2 ইন্টু 5^2। এইভাবে লিখলে 100কে তোমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। 4 আর এটা হচ্ছে 25, 4 25 100। এরপরে থাকছে 3 আর 7। এই পুরো 2100কে আমি এইভাবে লিখলাম। বোঝা গেল? এবারে দেখো বর্গমূল করলে এর বর্গমূল হবে, এর বর্গমূল হবে, এর বর্গমূল হবে কি? হবে না। তাহলে এখানে আমরা আরেকটু গুণ করব। এখানে যদি আরেকটা আমরা গুণ করে দিই 3, আরেকটা গুণ করে দিই 7, তাহলে এদের পাওয়ারও 2 চলে আসবে, তখন কিন্তু বর্গমূল দেখো অনায়াসে করা যাচ্ছে। তার মানে 21, এই যে 2100 একে যখন আমরা আরেকটা 3 সাথে 21 দিয়ে গুণ করব, 21 21 হয় 441 এবং দেখো দুটো শূন্য চলে আসছে, তখন যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে অপশন সি তে, এই সংখ্যাটি কিন্তু একই সাথে 15, 20, 21, 25, 30 দিয়ে ডিভিজিবল হচ্ছে এবং সেই সঙ্গে পূর্ণবর্গ হচ্ছে, মানে এর বর্গমূল নির্ণয় করা সম্ভব হচ্ছে। বোঝা গেল? তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের লেভেলে থাকে। যে ধরনের কোশ্চেন তোমরা পাবে বা পেতে পারো তার সম্পূর্ণ একটা প্রেডিকশন নিয়ে আমাদের এই সেটটা তৈরি করা হয়েছে। আশা করি তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং জয় হিন্দ, বন্দে মাতরম।